আসসালামু আলাইকুম দিয়ে এবার আজকের ক্লাসটা আমরা শুরু করব। আজকে আমরা কি পড়াবো আমি ধীরে ধীরে তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের ক্লাসটা খুব সহজ, ঠিক আছে? আজকে প্রোগ্রামিংয়ের জিনিসপাতি আমরা পড়বো। আজকে ক্লাস নাম্বার 5-এ আমরা যা পড়বো তা হচ্ছে যে একটা কম্পিউটারের প্রোগ্রাম কি করে কনস্ট্রাক্ট হয়। মানে তোমরা সবাই জানো যে কম্পিউটার একটা অজ্ঞ মূর্খ যন্ত্র, যা আসলে 0 এবং 1 ছাড়া কিছুই বুঝতে পারে না। কম্পিউটার শুধু বোঝে যদি তাকে তুমি কিছু খেতে না দাও, অর্থাৎ তার মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত না হয় তার মানে হলো 0, আর তার মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে তার মান হচ্ছে 1। তো যে কোনো জিনিসকে কম্পিউটারকে বোঝাইতে গেলে এই 0, 1 এই ফরম্যাটেই আসলে আমাদেরকে প্রকাশ করতে হয়, এই ফরম্যাটেই আমাদেরকে আসলে প্রকাশ করতে হয়, ঠিক আছে? তো আমরা যে কোডিং করছিলাম, আমরা যে গতকালকে লিখতেছিলাম, সেগুলোতে কি 0, 1 ছিল? বলো ভাইয়া, পুরো 0, 1 ছিল? 0, 1 কিন্তু ছিল না। তাই আগে ভালো করে খেয়াল করো, কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজ আছে, এই পুরো ল্যাঙ্গুয়েজকে আমরা ক্রমান্বয়ে কতগুলো ভাগ করতে পারি। এক একটা বইয়ে দেখলে দেখবা ভাগগুলো একটু ডিফারেন্ট। তো আমি সবগুলো মিলিয়ে যেটা তোমাদের জন্য বেস্ট হয় আমি সেটাই করে দিচ্ছি। আমরা ল্যাঙ্গুয়েজকে কতগুলো ক্রাইটেরিয়াতে ভাগ করব, ওকে? আমরা প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে কতগুলো ক্রাইটেরিয়াতে ভাগ করব। সবার আগে আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলবো তার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা। তারপরে 2 নম্বরে আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলবো তার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। 3 নম্বরে আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলবো সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্য স্তরের ভাষা, মধ্য স্তরের ভাষা। এরপরে আমরা যে ল্যাঙ্গুয়েজে যাব তার নাম হচ্ছে উচ্চ স্তরের ভাষা। আর আরও অনেকগুলো বই মিলালে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ পাবো, যেটাকে আমরা বলবো অতি উচ্চ স্তরের ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ একটু বাংলিশ মিলিয়ে দিলাম, কারণ এগুলো তো আর বলতে দিবে না আমাদের যে কত প্রজন্মের ভাষা আছে লেখো, এরকম কোয়েশ্চেন তো আমাদের হবে না। আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে উই হ্যাভ এই 5টা ক্রাইটেরিয়া আছে আমাদের কাছে। প্রথম যেই প্রজন্ম, যেটা দিয়ে আসলে একজন মহিলা অ্যাডা লাভলেস প্রোগ্রামিংটা শুরু করেছিল, সেই প্রোগ্রামিংটা ছিল মেশিন ভাষায়। এরপরে অ্যাসেম্বলি, দেন মধ্য স্তরের ভাষা, দেন উচ্চ স্তরের ভাষা, দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই 5টা প্রজন্মে, এই 5টা ধাপে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিকশিত হয়েছে। এই 5টা স্টেপে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিকশিত হয়েছে। এখন আমি ধাপে ধাপে একটু স্টেপ বাই স্টেপ জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি। আজকের ক্লাস করলে অনেকটা হয়ে যাবে, এবং আজকের ক্লাসের সাথে আগের ক্লাসগুলোর তেমন কোনো সম্পর্ক নয়। আজকের ক্লাসটা মোটামুটি ইউনিক, তাদেরকে মেনশন করতে পারো যারা আগের ক্লাসগুলো মিস করেছে, আজকের ক্লাস তারা বুঝতে পারবে। এবার যদি আমরা ধাপে ধাপে ফিলিংসে আসি, মেশিন ভাষা মানে আসলে কি? মেশিন ভাষায় 2টা মাত্র জিনিস আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। যাবতীয় জিনিসকে মেশিন ভাষায় 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়, এবং এইভাবেই আসলে ইনিশিয়ালি প্রোগ্রামিংটা করা হতো। এবং এই মেশিন ভাষার যদি আমি কথা বলি, এই মেশিন ভাষা কম্পিউটারের জন্য অনেক সহজ, কম্পিউটার খুব সহজ করে বুঝতে পারে। কম্পিউটারের জন্য এই মেশিন ভাষা খুবই সহজ, ভেরি ভেরি ইজি। বাট মানুষের জন্য এই মেশিন ভাষা ভেরি ভেরি ডিফিকাল্ট। মানুষের জন্য এই মেশিন ভাষা খুবই খুবই কঠিন। তাহলে আমি যদি আবারও বলি, কম্পিউটারের জন্য এই মেশিন ভাষা খুবই খুবই সহজ, বাট মানুষের জন্য এই মেশিন ভাষা খুবই খুবই কঠিন। তাহলে মেশিন ভাষায় কোনো ধরনের বর্ণ নাই, 0 আর 1 দিয়ে সব প্রকাশ করা হয়। মানে জাস্ট মেশিন ভাষা অনেকটা দেখতে এরকম 0 1 0 1 1 0 1 0 1 1 1 এরকম ডট 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 এরকম টাইপের কিছু একটা জিনিস, যা অ্যাকচুয়ালি মানুষের জন্য বেশ ডিফিকাল্ট ছিল। তখন মানুষ দেখলো যে মেশিন ভাষায় তার একটা কোড লিখতে যে টাইমটা নষ্ট হচ্ছে, এই টাইমটাতে সে অন্যভাবে ইউটিলাইজ করতে পারে। তখন মেশিন ভাষার পরবর্তী ভাষা
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করা হলো, যেইখানে কম্পিউটার সামান্য একটু জিনিস মানে আমরা লিখব মানুষের ভাষার মতো, যেইগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় অনুবাদ করে দেব, ট্রান্সলেট করে দেব। যেমন ধরো আমি বাংলা ভাষায় কথা বলছি, আমার এই ভিডিও যদি তুমি আমেরিকার একটা মানুষকে দেখাও, তার কি স্বাভাবিকভাবে বোঝার কথা? তার বোঝার কথা না। কিন্তু সে যদি কোনো দোভাষী সাহায্য নেয়, অথবা সে যদি গুগল ট্রান্সলেটর টাইপের কোনো সিস্টেম ইউজ করে, তাহলে কিন্তু সে জিনিসটাকে বুঝতে পারবে। ঠিক তেমনই করে আমরা এই অ্যাসেম্বলি ভাষায় গেলাম, যে অ্যাসেম্বলি ভাষায় কয়েকটা টপিক যদি আমি তোমাকে বলি, এখানে এসইউবি সাব, এই সাব মানে বোঝে বিয়োগ করতে হবে। ADD অ্যাড, এই অ্যাড মানে বোঝে যোগ করতে হবে। এরকম সাব, অ্যাড, হ্যান ত্যান, যদু মধু কদু রামশ্যাম, এই টাইপের জিনিস এইখানে ইউজ করা যায়। এবং এই জিনিসগুলো ইউজ করলে কম্পিউটার তো ডিরেক্ট বোঝে না, এই জিনিসগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য একটা যন্ত্র ইউজ করা হয়, যেই যন্ত্রের নাম অ্যাসেম্বলার। ওকে, অ্যাসেম্বলার নামের একটা যন্ত্র ব্যবহার করা হয়, যে অ্যাসেম্বলার যন্ত্র ব্যবহার করে এই অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর হয়। কথা বুঝতে পেরেছি? তাহলে তাই আমরা কি করলাম, মেশিন ভাষা থেকে অ্যাসেম্বলি ভাষায় আসলাম। অ্যাসেম্বলি ভাষার কোড আমরা প্রোগ্রামিংয়ে করেছি, বইটা লিখেছি, ভালো লাগে না লিখতে, খুবই বিরক্তকর লাগে। অ্যাড সাব মানে রেজিস্টার লিখতে হয়, অনেক বিরক্তকর আসলে। তো তখন দেখা গেল এটাতেও অনেক বেশি টাইম কনজিউমিং হচ্ছে, তখন আরেকটু আপগ্রেড হলো ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা তখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্য স্তরের ল্যাঙ্গুয়েজে আসলাম। এই মধ্য স্তরের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। এখন সি কেন মধ্য স্তরের ল্যাঙ্গুয়েজ সেটা আমরা একটু পরে জানবো, একটু পরে না, একটু পরেই বোঝাচ্ছি। সি একটা মধ্য স্তরের ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখা গেল তোমরা যখন সি লিখেছো, সিও সেমিকলন না দিলে বোঝে না, অনেক স্ট্রাকচার মেনটেন করতে হয়, অনেক ওয়ার্ড ফরমেশনের সিস্টেম আছে, অনেক সেন্টেন্স ফরমেশনের সিস্টেম আছে, অনেক গ্রামাটিক্যাল রুলস আছে, ওগুলো বোঝাও বেশ কঠিন হয়ে যাচ্ছিল। তাই আরেকটু আপগ্রেড হলো ল্যাঙ্গুয়েজটা, আরেকটু আপগ্রেড হয়ে উচ্চ স্তরের ভাষার মধ্যে এখানে আছে জাভা, কোবল, ফোরটার্ন, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে একটু হাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা চাই এরকম না, আমরা চাই আমি মুখে বলবো কাজ হবে, আমি মুখে বলবো কোড হয়ে যাবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কোড হবে, জাস্ট মানুষের ভাষায় কাজ করবে, জাস্ট হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মানুষের ভাষা। তো এখন আমি ধীরে ধীরে এগুলোতে আগাবো, আগে ভালো করে বোঝাই শোনো। এই সিকোয়েন্সগুলোর মধ্যে যত নিচে যাবা মানুষের জন্য তত সুবিধা, আর যত উপরে তুমি যাবা কম্পিউটারের জন্য তত সুবিধা। যত নিচে যাবা মানুষের জন্য তত সুবিধা, আর যত উপরে যাবা কম্পিউটারের জন্য তত বেশি সুবিধা। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের জন্য সোজা, আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের ভাষা, এটা মানুষের জন্য সোজা। এখন এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে থাকে, এতগুলো ল্যাঙ্গুয়েজ থাকতে আমাদের সিলেবাসে কেন কেবলমাত্র সি ল্যাঙ্গুয়েজকে দেওয়া হলো? কারণ সি একটা মধ্যমপন্থী ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা জানবো ওয়াই সি ইজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ওয়াই সি ইজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সিকে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? ওকে, এখন আমরা জানবো why C is a mid-level language. C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? এই কনসেপ্টটা আমরা এখন জানব, ঠিক আছে? তার আগ পর্যন্ত তেমন একটা বোঝানোর কোনো জিনিস ছিল না, সবই মোটামুটি মুখস্থ জিনিসপাতি ছিল। অনেক কিছু বললাম। ভাই সাউন্ড আসে না বলছে কেন? এখন আবার বলছে অল ক্লিয়ার। সমস্যা কি? ভাই সাউন্ড আসে না বলছে কেন? না না, সাউন্ড ঠিকই আছে দেখছি। ওকে, why C is a mid-level language?
ভেরি ইম্পর্টেন্ট জিনিস। মিড মানে মধ্য, যে মিডিলে থাকে তার মধ্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচারও থাকা লাগবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচারও থাকা লাগবে। এখন আমাকে জানতে হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার কি আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার কি। এই দুইটা যদি সি এর মধ্যে থাকে, সিকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো, আর না থাকলে আমরা সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো না। ভেরি সিম্পল। তাহলে এখন আমরা দেখি যে এই সি এর মধ্যে লো লেভেল আর হাই লেভেল দুইটারই ফিচার আছে কিনা। লো লেভেল এবং হাই লেভেল দুইটারই ফিচার আছে কিনা। তাহলে আগে ভালো করে খেয়াল করি, লো লেভেলের মেন ফিচার কি জানো? লো লেভেলের মেন ফিচার হচ্ছে লো লেভেলের ল্যাঙ্গুয়েজ মেমোরি লেভেলে কাজ করতে পারে। মেমোরি লেভেলে কাজ করতে পারে। হোয়াট ইজ মেমোরি লেভেল? কম্পিউটারের মেমোরিকে যদি আমরা পার্ট করি, দেখো এরপরের স্লাইডে আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। কম্পিউটারের মেমোরি লেভেলটা মোটামুটি দেখতে এরকম। কিরকম? কম্পিউটারে যতগুলো মেমোরি আছে তার মধ্যে সবথেকে দামি মেমোরি, যার দাম সবথেকে বেশি, তার নাম হলো রেজিস্টার। সবথেকে দামি মেমোরি। এরপরে কম্পিউটারে দুইটা মেমোরি আছে, একটা ক্যাশ মেমোরি 1, ক্যাশ মেমোরি 2। তারপর একটা মেমোরি আছে যার নাম র্যাম, তারপরে একটা মেমোরি আছে যার নাম এসএসডি বা এইচডিডি বা হার্ড ডিস্ক। তো সব থেকে দাম বেশি হচ্ছে রেজিস্টারের, বাট সাইজটা ছোট হয়। তো এই যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল, ডেটা, ইনপুট, আউটপুট, এই জিনিসগুলো সেভ রাখা হয় কোথায়? রাখা হয় মেমোরিতে। সবার আগে রাখা হয় রেজিস্টারে, রেজিস্টার ভরে গেলে লেখা হয় ক্যাশে, ক্যাশ ভরে গেলে রাখা হয় র্যামে, র্যাম ভরে গেলে রাখা হয় হার্ড ডিস্কে। এই জন্য অনেক সময় বলে না, বারবার কম্পিউটার ব্যবহার করলে শাট ডাউন করো, অন করো। তুমি যখন শাট ডাউন করো, তোমার রেজিস্টার ক্যাশ মেমোরি তোমার এটা ইরেজ হয়ে যায়, তখন কম্পিউটারটা ফাস্ট থাকে। আর টানা অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করলে জিনিসগুলো র্যামে স্টোর হয়। কথা বুঝতে পেরেছো? তাহলে মেন ফ্যাক্ট হচ্ছে এই মেমোরিতে কে কে অ্যাক্সেস করতে পারে। তো মেশিন কোড ডিরেক্ট মেমোরির মধ্যে রেজিস্টারে ঢুকায়, বাইর করে। রেজিস্টারকে বলে আকর, খা, দে, খা, দে। ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ এটা করতে পারে। এই কাজটা কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারে? আমাকে একটু কমেন্ট করে জানাবা দেখি তোমরা জানো কি না। মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন করে আ করে খাওয়িয়ে দিতে পারে, ক্যান সি প্রোগ্রামিং কি লো লেভেল ল্যাঙ্গুয়েজের এই ফিচারটা বহন করতে পারে? আমাকে একটু জানাও তো। সি প্রোগ্রামিং কি ডাইরেক্ট মেমোরি লেভেলে অ্যাক্সেস করতে পারে? সি প্রোগ্রামিং কি ডাইরেক্ট মেমোরি লেভেলে অ্যাক্সেস করতে পারে? পারে কি পারে না আমাকে একটু জানাও তো। সি প্রোগ্রামিং কি ডাইরেক্ট মেমোরি লেভেলে অ্যাক্সেস করতে পারে? কই তোমাদের প্রশ্ন? কিন্তু তোমাদের কমেন্টের কিন্তু আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না। বলো তো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ডিরেক্ট মেমোরি লেভেলে অ্যাক্সেস করতে পারে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ডিরেক্ট মেমোরি লেভেলে অ্যাক্সেস করতে পারে? তাহিরা খাতুন শিল্পী বলেছে পারে, মনে হচ্ছে পারে। ইয়েস, আসলেই পারে, তবে এটা আমাদের সিলেবাসে নাই। এটা যখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি সিএসসি তখন আমরা পারি। টাইম পেলে আমি পড়িয়ে দিব। ইয়েস, সিতে পারে। সিতে একটা জিনিস আছে যার নাম পয়েন্টার। এমসিকিউ আসতে পারে এইচএসসিতে। এই পয়েন্টার ডাইরেক্ট মেমোরি লেভেলে কাজ করে। সি প্রোগ্রামিংয়ে একটা জিনিস আছে যার নাম পয়েন্টার, যাকে এরকম এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই পয়েন্টার ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিংয়ে কাজ করতে পারে। ওকে, তার মানে সি কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ করতে পারলো। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মোটামুটি ইংলিশ ভাষা ইউজ করা যায়, তাই আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা সিতে কি লিখলাম? মেইন, হ্যালো, প্রিন্ট, স্ক্যান, এগুলো তো ইংলিশ, তার মানে সি এটা ইউজ করে। সো ভালো করে খেয়াল করো, সি ল্যাঙ্গুয়েজের মধ্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচারও বিদ্যমান, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচারও বিদ্যমান, তাই সিকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এজন্যই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো জায়গায় প্রায়োরিটির কাতারে সিকে সবার আগে রাখা হয়, কারণ এটা একটা বেসিক জিনিস। এটা শিখলে তুমি মেমোরি লেভেলের কাজও করতে পারবা, হাই লেভেলের কাজও করতে পারবা। এই জন্যই আমাদের সিলেবাসে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যদি আমরা একটু সামনে আসাই, আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসে যে ধরো
মেশিন ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার ডিরেক্টলি বুঝতে পারে, বাট মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য যে যন্ত্রগুলো ছিল, অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেমন মনে করো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এইগুলা তো কম্পিউটার ডিরেক্ট বুঝতে পারে না। তো এইগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, যেই যন্ত্রের নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর যন্ত্র। অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর যন্ত্র বা ট্রান্সলেটর প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর যন্ত্র। ওকে, কি নাম? অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর যন্ত্র। তো আমাদের কাছে 3 ধরনের অনুবাদক যন্ত্র আছে, যারা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে, অ্যাসেম্বলি, মিড লেভেল, হাই লেভেল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারে। এরকম 3টা যন্ত্রের নাম হলো 1, 2, 3। অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এই 3টা যন্ত্র। ওকে, এই 3টা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম, যাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো আমরা একে একে জানবো। আগে 3টা প্রোগ্রাম একটু আমার সাথে সবাই উচ্চারণ করো, বলো অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। ওকে, তাহলে আসো আমরা একে একে শেষ করি। ভেরি সিম্পল, 5 মিনিট লাগবে পুরোটা পড়তে আমাদের। অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার। হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাসেম্বলার? একটু যদি তোমাদেরকে ভালো করে বোঝায়, অ্যাসেম্বলার একটা যন্ত্র। এই অ্যাসেম্বলার নামক যন্ত্রটা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তাইলে মনে করো তোমার এইখানে আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ভাষা। আর কম্পিউটার ডাইরেক্ট বোঝে। কম্পিউটার কি বোঝে? 101001 101101 এগুলো কম্পিউটার বোঝে। তাহলে এই মাঝখানে যেই যন্ত্রটা তুমি ইউজ করবা, এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার, ঠিক আছে? তাহলে অ্যাসেম্বলার কিছুই না, অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করে। এটা সম্পর্কে এর থেকে বেশি কথা আমাদের মনে হয় না জানার দরকার আছে। দ্যাট ইজ অ্যাসেম্বলার, দ্যাট ইজ অ্যাসেম্বলার। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি বাকি 2টা জিনিসকে আমরা একসাথেই জানবো। তাই একই পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসছি, 2টা ভাগ করলাম। একটার নাম হচ্ছে কম্পাইলার, একটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। একটার নাম হচ্ছে কম্পাইলার, কম্পাইলার এবং আরেকটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। আরেকটার নাম কি? ইন্টারপ্রেটার। ওকে, একটা নাম হচ্ছে কম্পাইলার এবং আরেকটা নাম হলো ইন্টারপ্রেটার। প্রথম কথা হচ্ছে এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার 2টাই অনুবাদক যন্ত্র, যেইগুলা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। এবং তারা আসলে কেউই ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে পারে না। তারা 2জনই প্রথমে মিড লেভেল বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এবং তাদের সবার সাথে একটা অ্যাসেম্বলার ফ্রি যুক্ত থাকে। একটি কিনলে একটি ফ্রি, এরকম।
তখন সেই অ্যাসেম্বলার আবার ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অর্থাৎ এই দুইটাকেই যদি আমরা একটু ভাঙি তাহলে এরকম বিষয় পাওয়া যাবে। মনে করো কম্পাইলার এই কম্পাইলার আসলে করে কি? এই কম্পাইলার মনে করো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নেয়, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে, দেন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে। তাহলে ভালো করে খেয়াল করো, এইটুকু পার্টে আলটিমেটলি কে থাকে? অ্যাসেম্বলার থাকে। আর এই টোটাল যে বাক্সটা আমি তোমাদেরকে করে দিলাম, এই টোটাল বাক্সটা হচ্ছে কম্পাইলারের বাক্স। এবং শুধু কম্পাইলারটা আসলে এটা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটারই মেন প্রকাশক এটাই। মেন প্রকাশক এটাই। এখন তোমরা নিশ্চয়ই প্রশ্ন করতেই পারো, আচ্ছা ভাইয়া দুইটাই যদি একই কাজ করে, দুইটাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমাদের আলটিমেটলি মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করছে, একটা যন্ত্র থাকলেই তো হতো, দুইটা যন্ত্রের আসলে আমার দরকার কি? এখন এই প্রশ্নটা যদি আমি তোমাদেরকে করি, দেখো ধরো আমার এই বাংলা ভাষাকে আমেরিকানদের ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করার কতগুলো উপায় আছে তোমার কাছে। তুমি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারো, তুমি দোভাষী ইউজ করতে পারো, তুমি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারো। ঠিক তেমনই করে সুবিধা ভেদে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে, এজন্য আমাদের কাছে দুইটা যন্ত্র আছে। আমরা দুইটা যন্ত্রের কার্যপ্রণালীর পার্থক্যটা কোন জায়গায় সেটা একটু বুঝে নিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো দুইটা জিনিসের গঠন প্রণালীর পার্থক্যটা যদি আমরা একটু বিবেচনা করি, ভালো করে বোঝো, আমরা এই জায়গায় দুইটার মেনলি ডিফারেন্সটা করব, পার্থক্যের জায়গাগুলো দেখব। নাম্বার ওয়ান, কম্পাইলার কি করে? ফুল কোড অ্যাট এ টাইম পুরা কোডকে একত্রে অনুবাদ করে। তুমি একটা গরু রচনা লিখেছো, সে পুরা গরু রচনাকে একসাথে অনুবাদ করবে, একবারে একসাথে। আর ইন্টারপ্রেটার কি করবে? ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে। মনে করো টোটাল 500 লাইন আছে, একটা লাইন ওকে, 2 নাম্বার লাইন ওকে, 3 নাম্বার লাইন ওকে, 4 নাম্বার লাইন ভুল, লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে। তাহলে আমি আবারও বলতেছি, কম্পাইলার পুরা জিনিসটাকে একসাথে পড়ে অনুবাদ করে, ইন্টারপ্রেটার একটা করে অনুবাদ করে। ওকে, ইন্টারপ্রেটার একটা করে অনুবাদ করে। ওকে, ইন্টারপ্রেটার কি করে? একটা করে অনুবাদ করে। কম্পাইলার পুরা জিনিসটাকে একসাথে অনুবাদ করে। ওকে, এখন ভেরি সিম্পল একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে পুরো একটা রচনা একবারে দিয়ে দিই তাহলে কি হবে? দেখো, লাইন বাই লাইন ভুল বের করা কিন্তু একটু কঠিন, মানে একবারে ভুলটা খুঁজে বের করা কিন্তু কঠিন। তুমি দেখো, তুমি যদি একবারে পৃষ্ঠা উল্টে লাস্টে মার্কিং করো, মানে তুমি নর্মালি চিন্তা করো, ধরো একটা রচনা তুমি লিখেছো শ্রমের মর্যাদা, আমি পাতা উল্টিয়ে লাস্টে একটা এভারেজ মার্ক দিলাম, আর লাইন বাই লাইন পড়তেছি, কোথায় বেশি ভুল ধরা পড়বে, কোথায় বেশি সূক্ষ্মভাবে কাজটা করা যাবে, কোথায়? যদি আমি লাইন বাই লাইন পড়ি, তার মানে কি জানো, এই কম্পাইলারে ভুল ধরাটা কঠিন। এই ভুল ধরা এই জিনিসটাকে বলা হয় কম্পিউটারের ভাষায় বাগিং এবং ডিবাগিং। আমি যদি একটু বুঝাই দেই, কম্পিউটারে দুইটা টার্ম আছে, একটার নাম হচ্ছে বাগ, BUG, বাগ মানে হচ্ছে ভুল, আর এই ভুল ঠিক করা এর মানে হচ্ছে ডিবাগ, মানে ভুল ঠিক করা। তো কম্পাইলার যদি তুমি ইউজ করো, ডিবাগিং করা কঠিন, আমরা বলতে পারি ডিবাগিং করা কঠিন। আর যদি তুমি ইন্টারপ্রেটার ইউজ করো, আমরা বলতে পারি ডিবাগিং সহজ।
যেহেতু কম্পাইলার পুরা জিনিসটাকে একবারে পড়ে, তার মানে এই পুরা জিনিসটাকে একবারে তার মেমোরিতে ধরে রাখার জন্য তার মোটামুটি একটা স্পেস লাগে, তার একটা মেমোরির প্রয়োজন হয়। সে পুরা জিনিসটাকে একবারে ধরে রাখবে, তার কাছে রাখবে, এর জন্য তার একটা মেমোরি বা জায়গার প্রয়োজন হয়, যেটা ইন্টারপ্রেটারের না থাকলেও হয়, বাট কম্পাইলারে মোটামুটি একটা মেমোরি স্পেস লাগে। তাহলে এটাতে আমরা বলতে পারি বেশি মেমোরি স্পেস লাগে, বেশি মেমোরির প্রয়োজন পড়ে। সেই তুলনায় আমরা যদি ইন্টারপ্রেটারে আসি, আমাদের অবশ্যই কম মেমোরির প্রয়োজন পড়বে, মোটামুটি কম মেমোরির প্রয়োজন পড়বে। এরপরে যদি আরেকটা ভাইটাল জায়গায় আমরা আসি, কম্পাইলার জেনারেলি সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে, সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে, সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে। ইন্টারপ্রেটার এটা করে না, ইন্টারপ্রেটার এইটা করে না। এই চারটাই অ্যাকচুয়ালি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের বেসিক ডিফারেন্স। মানে আমি আবারও বলি, ধরো তুমি একটা বড় 5 কোটি লাইন, এর থেকেও বড় বড় সাইজের কোডও হয়, ধরো প্রোগ্রামারদের চাহিদাটা কোথায়, এরকম বড় বড় সাইজেরও কোড হয়। তাহলে এই বড় সাইজের কোডে যদি তুমি ভুল বের করতে চাও, এই কম্পাইলার দিয়ে চটিমুটি গোল হয়ে যাবে। বাট তুমি যদি বড় সাইজের কোডে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে 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 তুমি ভুল বের করো, দ্যাট উইল বি ইজি। আবার ছোট্ট একটা 10 লাইনের কোড, সেটা রান করার জন্য এই কম্পাইলার বেশ হেল্পফুল, বাট এই ইন্টারপ্রেটারটা সেইখানে হেল্পফুল না। মনে করো একটা গেম তুমি চালাচ্ছ, সেই গেম যদি বারবার ইন্টারপ্রেটার দিয়ে রান করে করে চালাতে হয় 5000 কোটি লাইনের কোড, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তাই যখন তুমি ফাইনালি চেক করলা, কোড রান করলা, তুমি ইন্টারপ্রেটার দিয়ে ধাপে 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 রান করো। বাট যখন তুমি জাস্ট একটা গেম রান করবা, ওই মোমেন্টে তুমি জাস্ট একটা সোর্স ফাইল থেকে অবজেক্ট ফাইল বানিয়ে রাখো, যে অবজেক্ট ফাইলে ডবল ক্লিক করবা, গেমটা ওপেন হয়ে যাবে। তাই আসলে আমাদের দৈনন্দিন জীবনে দুইটা যন্ত্রই লাগে, কখনো এটা বেশি লাগে, কখনো এটা বেশি লাগে, দুইটারই দরকার আছে। তো এবার আমি তোমাদেরকে খুব ভাইটাল একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করি, বাবারা বলো তো, এই যে আমরা যেই যন্ত্রটা তোমাদেরকে কন্টিনিউয়াসলি দেখাচ্ছি, যেই যন্ত্রটা আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি দেখাচ্ছি, এই যন্ত্রটা আসলে কি একটু বলবা? এই যন্ত্রটা আসলে কি, ইন্টারপ্রেটার না কম্পাইলার? এই কোড ব্লকস, এই কোড ব্লকস যন্ত্রটা ইন্টারপ্রেটার নাকি কম্পাইলার? একটু কমেন্ট করে বলবা আমাকে। কোড ব্লকস ইন্টারপ্রেটার নাকি কম্পাইলার, একটু বলবা। এক্সাম লিঙ্ক ক্লাস শেষ করে অন করে দিচ্ছি, আমাকে বলো কোড ব্লকস ইন্টারপ্রেটার নাকি কম্পাইলার, বলো তো। এই তালহা জুবায়ের, কিসের ঘুমরে তো না তো বেটা, ভন্ডের ভন্ড, 3 বার আটকালো লাইভ। কিরে লাইভ এত আটকাচ্ছে কেন? সোর্স কোড আর অবজেক্ট কোড মানে কি? আচ্ছা মানে কি বুঝাচ্ছি, সোর্স কোড অবজেক্ট কোড মানে বুঝাই দিচ্ছি, নো প্রবলেম। আগে তুমি আমাকে বলো কম্পাইলারকে তোমার কি মনে হয়, মানে এই কোড ব্লকসকে কি মনে হয়, ইন্টারপ্রেটার না কম্পাইলার? কোড ব্লকসকে কি মনে হয়, কম্পাইলার না ইন্টারপ্রেটার? তো যাই হোক, তোমরা সবাই যেটা বলতেছো এটা আসলে একটা কম্পাইলার। কম্পাইলার এটা একবারেই পুরোটাকে রিড করে, বাট লাইন বাই লাইন ভুল দেখায়। ঠিক আছে, এখন আমি একটু বোঝাই এটা যে আসলে কম্পাইলার, এটা আমি বুঝবো কি করে, বা এটা বুঝার অ্যাকচুয়ালি ওয়েটা কি আমার কাছে। এটা বুঝার একটা ওয়ে আছে, ভালো করে খেয়াল করো। এই কোডগুলো আমরা রান করেছি এই 2 দিন ধরে, ধরো আমরা এই কোডগুলো রান করেছি। আমি একটু জুম করলাম, এই কোডগুলো আমরা রান করেছি 2 দিন ধরে, ভালো করে খেয়াল করো। এইখানে দেখো 3টা ফাইল তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে .c ফাইল, একটা হলো .o ফাইল, আর একটা হচ্ছে exe ফাইল, অ্যাপ্লিকেশন ফাইল, এটাকে বলা হয় exe ফাইল।
আমি যদি একটু লাল করে তোমাদেরকে বোঝাই, এইটা হলো, বা ক্লাসেরই যদি আমরা দেখাই, ক্লাসেই দেখো, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে ডট সি ফাইল, এইটা হচ্ছে তুমি এক্সটেনশন চেক করলে দেখবা ডট ইএক্সি ফাইল, আর এইটা হচ্ছে ডট ও ফাইল। তো তুমি যেখানে কোড লিখবা, তোমার লেখা কোড আছে কোথায় বলো তো? এই তিনটার মধ্যে তোমার লেখা কোড আছে কার মধ্যে? এই তিনটার মধ্যে তোমার লেখা কোড কার মধ্যে আছে? এই তিনটা ফাইলের মধ্যে তোমার লেখা কোড কার মধ্যে আছে এখনই দেখতে পারবা। নুসরাত, লাবণ্য, এখনই দেখতে পারবা। আমাকে একটু ক্লিয়ার করে বলো, এই তিনটা ডট সি ফাইল, ডট ইএক্সি ফাইল, ডট ও ফাইল, এই তিনটার মধ্যে একটাই আমরা কেবলমাত্র লিখেছি। কোনটা আমরা লিখেছি বলো তো? আমরা কোনটা লিখেছি? নুসরাত, এখনই দেখতে পারবা? আমার লাল কালিটা দেখতে পাচ্ছ নাকি দেখো, এই তো একটু সাদা সাদা কর না, কাঁপাকাঁপি একটু বেশি করছে, একটু সাদা কর। হ্যাঁ, আমরা কেবলমাত্র ডট সি ফাইল লিখেছি, এইটা আমরা লিখেছি। আর যেটা আমরা লিখেছি সেটাকে বলা হয় সোর্স ফাইল। সোর্স ফাইল, ওকে, এটাকে বলা হয় সোর্স ফাইল। যেহেতু এটা আমরা লিখেছি, এটাকে বলা হয় সোর্স ফাইল। কি বলা হয়? সোর্স ফাইল। ওকে, তাহলে এইটাকে যে আমরা সোর্স ফাইল বলতেছি, এটাকেই বলা হয় উৎস কোড বা সোর্স কোড। উৎস কোড বা সোর্স কোড, এটাকে বলা হয় উৎস কোড বা সোর্স কোড। ঠিক আছে? এরপরে এটাকে যখন আমরা কম্পাইলার নামের কম্পাইলার দিয়ে কম্পাইল করেছি, এই ডট ও ফাইল পাওয়া গেছে। এই ও ফাইল মানে অবজেক্ট কোড, এটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম। তোমরা জানো অবজেক্টের বাংলা হলো বস্তু, এটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম। আর এই ইএক্সি এটাকে বলা হয় এক্সিকিউটেবল ফাইল, যেটাকে ডবল ক্লিক করলেই তোমার গেম চলে, অ্যাপ্লিকেশন ফাইল। তুমি গেম খেলো নি, মোবাইলে গেম খেলো না রে বাবা, মোবাইলে গেম খেলো না, দেখো যাবতীয় গেমগুলা ইএক্সি ফাইল। ঠিক আছে? তাহলে যেখানেই তুমি ইএক্সি ফাইল সবসময় দেখতে পারবা, বাট যেখানেই তুমি ডট সি ফাইল দেখবা সেটা সোর্স কোড, আর ডট ও ফাইল দেখবা সেটা অবজেক্ট কোড। আর যেহেতু কোড ব্লকসে ডট সি আর ডট ও দুইটা ফাইলই থাকছে, তার মানে এখানে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হচ্ছে, তাই এটা একটা কম্পাইলার। এটা একটা কি? কম্পাইলার। কথা ক্লিয়ার? তাহলে কম্পাইলার একটা, মানে কোড ব্লকস এক ধরনের কম্পাইলার। এখানে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করা হয়, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে এরকম করে এক্সাম্পল আমরা দিতে পারি যে, মনে করো এখানে ক্লাস ডট সি, ক্লাস ডট ও, এই কেসটা দেখা যায় কম্পাইলারের ক্ষেত্রে। তাহলে ভালো করে খেয়াল করো, কখনো কখনো আমাদের জন্য কম্পাইলার ভালো, আবার কখনো কখনো আমাদের জন্য ইন্টারপ্রেটার ভালো। এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে অন্তরের অন্তরস্থল থেকে ফিল করে আমাকে লিখতে হবে। এগুলাও কিন্তু সিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। এইচএসসি বোর্ড পরীক্ষা বলো আর কলেজের পরীক্ষা বলো, সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পাইলার ইন্টারপ্রেটার পার্টটাও বেশ ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা যে টপিকে চলে যাব, নতুন টপিক। এই টপিকের নাম হচ্ছে প্রোগ্রাম এর ধাপ সমূহ। কোন স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি আমাদেরকে প্রোগ্রাম লেখা উচিত, প্রোগ্রামিং এর ধাপ সমূহ বা স্টেপস। তো প্রোগ্রামিং এর ধাপ বা স্টেপসগুলোকে যদি আমরা সিরিয়ালি লিখি, তাহলে আমাদের প্রথম স্টেপ হবে অ্যালগরিদম। আমাদের 2 নাম্বার স্টেপ হবে ফ্লো চার্ট। আমাদের 3 নাম্বার স্টেপ হবে সুডো কোড। 4 নাম্বার স্টেপ হবে রাইটিং কোড। 5 নাম্বার স্টেপ হবে
ডিবাগিং, ডিবাগিং, কিছু না কিছু তো ভুল থাকবেই, সেইগুলো ঠিক করতে হবে। 6 নাম্বার স্টেপ হবে টেস্টিং, অ্যান্ড 7 নাম্বার স্টেপ হবে প্রোগ্রাম রান করা। তো এই 4টাকে নিয়ে আমাদের তেমন একটা ডিলিংস নাই। আমরা এখন খুব ভালো করে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড এগুলা শিখব। এবং এই অ্যালগোরিদম জিনিসটা তো আমি তোমাদের হ্যাঁ সিক্রেট ছকটা লিখে দিবা একটু সুন্দর করে এক্সপ্লেইন করে। আর অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড এই 3টা আমরা এখন পড়ব। তাহেরা খাতুন শিল্পী, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আসলে ছকটা তোমাকে লিখতে হবে না, উদ্দীপকে একটা ঘটনা থাকবে, ওখান থেকে তোমাকে লিখতে হবে তোমার জন্য কম্পাইলার ব্যবহার করা সুবিধাজনক নাকি তোমার জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা সুবিধাজনক, এই সম্পর্কিত প্রশ্ন আমরা চিরকুটে দিব, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে 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 ওকে। নয়ন একটু নিচে গিয়ে রাহাতকে বলতো যে ফার্স্ট ইয়ারের 2টা যে মডেল টেস্ট হয়েছে 25-এর, ওই 2টা সলভ চাচ্ছে স্টুডেন্টরা, সলভটা একটু খুঁজে বের করতে। 25-এর 2টা মডেল টেস্ট হয়েছে, ওই 2টা মডেল টেস্টের সলভ, হ্যাঁ 2টা এই বিল্ডিংয়ে হয়েছে। ওকে ওকে ওকে, তাহলে আসো আমরা অ্যালগোরিদম থেকে শুরু করি। তাহলে আমরা অ্যালগোরিদম থেকে শুরু করছি। অ্যালগোরিদম, অ্যালগোরিদম বেশি না, কেবল রাত 12টা বাজে, এটা তেমন কোনো রাতই না। একটা জিনিস মনে রাখবা ভাইয়া, জীবনে সফলতা পাইতে গেলে কষ্ট পরিশ্রম তোমাকে করতে হবে। যেই সময় তুমি রাত জেগে পরিশ্রম করবা, অন্যজন ঘুমিয়ে থাকবে, অবশ্যই তার থেকে তুমি আগিয়ে থাকবা, এটাই নিয়ম। ঠিক আছে, যেমন ধরো অনেকে বলে ভাই আপনি এত অল্প টাইমে এত সফলতা কেমন করে পেলেন? সিঙ্গেল ওয়ার্ড উত্তর, পরিশ্রম। তুমি পরিশ্রম করো, তুমি সফলতা পাবাই। তুমি পরিশ্রম করবা না, তুমি একদিন সফলতা পাবা, পরের দিন তোমার ধ্বংস হয়ে যাবে। সো পরিশ্রমের কোনো বিকল্প নাই, এটা মনে রাখতে হবে। যে কোনো বয়সে যে কারো জন্য পরিশ্রম করাই লাগবে, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টর, এটা মনে রেখো। ঠিক আছে, আসো এবার আমরা অ্যালগোরিদম করি। ঠিক আছে, আমরা অ্যালগোরিদম একটু পড়ার চেষ্টা করি। তো অ্যালগোরিদম যদি আমরা ডিল করতে চাই, দেখো তো অ্যালগোরিদম জিনিসটা আসলে কেমন বা এটা দিয়ে আমরা কি পাই। অ্যালগোরিদমের মানে কি? অ্যালগোরিদমের মানে হচ্ছে সুনির্দিষ্ট ধাপ, সুনির্দিষ্ট ধাপ, সিরিয়াল অর্ডারিং, সিরিয়াল অর্ডারিং। বাংলা কথায় যদি আমি বোঝাই, যে কোনো একটা কাজ করার জন্য কার পরে কি করতে হবে, কার পরে কি করতে হবে, কার পরে কি করতে হবে, এই সিরিয়াল অর্ডারটাই অ্যালগরিদম। যে কোনো কিছু করতে গেলে কার পরে কি করতে হবে, কার পরে কি করতে হবে, এর সিরিয়াল বাই সিরিয়াল যে স্টেপটা, সেটাই অ্যালগরিদম। ওকে, কার পরে কি করতে হবে। ওকে, তো আসো আমরা একটা সহজ অ্যালগরিদম কীভাবে লিখতে হয় তা আমি তোমাদেরকে বোঝাই। অ্যালগরিদমটা মনে করো আমরা বলতে পারি বুয়েটে চান্স পাবার অ্যালগরিদম। বুয়েটে চান্স পাবার অ্যালগো। এই অ্যালগো আবার তোমরা কে কে ক্লিক কেটে এখান থেকে ভাইরাল করে দাও, বলা মুশকিল। যাই হোক, কিছু করার নাই, যা চাবা হবেই, হলেও কোনো সমস্যা নাই। বুয়েটে চান্স পাবার অ্যালগরিদম। ওকে, তাহলে বুয়েটে চান্স পাওয়ার অ্যালগরিদমকে যদি আমরা স্টেপ বাই স্টেপ ভাগ করি, তাহলে আমাদের প্রথম স্টেপ 1 হচ্ছে আমাকে শুরু করতে হবে। বুয়েটে চান্স পাওয়ার জন্য আমাকে পড়াশোনা শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। মনে করো আমরা ইন্টার লাইফ থেকে, এসএসসি পাশের পর থেকেই কথা বলছি, তাহলে আমাকে শুরু করতে হবে। স্টেপ 2,
2 শুরু করার পর আমাকে আমার 3টা সাবজেক্টের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 3টা সাবজেক্ট কি? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এই 3টার বেসিক ক্লিয়ার করতে হবে। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস করতে হবে যেন আমরা 3 মিনিট ম্যাথ করতে পারি। 3 মিনিটে আমরা একটা ম্যাথ করতে পারি। স্টেপ 4, গুড মার্কস ইন HSC PCM. Step 5, পাস প্রিলি পাস করতে হবে। স্টেপ 6, পাস রিটেনে পাস হয়ে গেলে চান্স হয়ে গেছে। স্টেপ 7, এবার পড়াশোনা শেষ করতে হবে, এবার একটু ঘুমাতে হবে। তাহলে মোটামুটি এই 7টা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমরা বুয়েটে চান্স পেতে পারবো। তো এরকম স্টেপ বাই স্টেপ কোনো কিছু করার যে প্রসেস, স্টেপ বাই স্টেপ কোনো কিছু করার যে সিস্টেম, তাকেই বলা হয় অ্যালগোরিদম। তাহলে যে কোনো কিছু, সেটা বুয়েটে চান্স পাওয়া হোক, কাউকে ঘুষি মারা হোক, যাই বলো না কেন, স্টেপ বাই স্টেপ কোনো কিছু করার যে সিস্টেমটা, সেটাকেই আমরা বলি অ্যালগোরিদম। এইটা হচ্ছে বুয়েটে চান্স পাবার অ্যালগোরিদম। এটা কি? বুয়েটে চান্স পাবার অ্যালগোরিদম। ওকে, আমরা আরও 2-1টা অ্যালগোরিদম করব। মনে করো এবার আমরা আমাদের খুব কমন একটা জিনিস করি, যেটা ফিজিক্স পরীক্ষায়ও কাজে দিতে পারে হয়তো। আমরা ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি ফারেনহাইট করার অ্যালগোরিদম লিখতে চাচ্ছি। ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি ফারেনহাইট করার মনে করো অ্যালগোরিদম লিখব। তো একটু দ্রুত লিখবো আমরা, ঠিক আছে? স্টেপ 1-এ আমরা কোনো কিছু মাথা ব্যথা করব না। স্টেপ 1 সারা জীবনই হবে স্টার্ট। সেলসিয়াসকে ফারেনহাইট বানাবো, সো স্টেপ 2 আমাদেরকে ডিগ্রি সেলসিয়াস এর ইনপুট নিতে হবে, ইনপুট গ্রহণ করতে হবে। স্টেপ নাম্বার 3 ভালো করে খেয়াল করবা। স্টেপ নাম্বার 3 আমাকে সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তার জন্য সূত্রটা আমাদেরকে জানতে হবে। সূত্র হচ্ছে C/5 = F - 32/9। এইখান থেকে যদি আমরা ফারেনহাইট বাইর করার চেষ্টা করি, দ্যাট উইল বি 9/5 × C + 32। এই লাইনটাকে এখানে লিখতে হবে যে আমরা ফারেনহাইট স্কেলের মান পাবো 9/5 × C + 32। এইটাই আমার 3 নাম্বার স্টেপ, যেখানে আমি সূত্রটা লিখে নিলাম যে সিটা আমি আগের স্টেপে পাবো। নাও আমার স্টেপ 4 ইজ ডিগ্রি ফারেনহাইট এ আউটপুট প্রদর্শন। ডিগ্রি ফারেনহাইটে আউটপুট প্রদর্শন। And now the last step 5 end. এখন আমি তোমাদেরকে সহজ করি। আমি পড়ায় যদি জিনিস সহজ না হয় তাহলে লাভ কি? সাধারণত স্টেপ 5টা না, স্টেপ যদি 10টাও হয়, শুরুর 2টা শেষের 2টা স্টেপ সাধারণত একই হয়। সাধারণত প্রথমে স্টার্ট থাকে এবং এন্ড দিয়ে শেষ হয়। 2 নাম্বার ধাপে সাধারণত ইনপুট গ্রহণ হয় আর শেষের আগে আউটপুট প্রদর্শন হয়। বাকি ধাপটাতে খালি চেঞ্জ হয়। ইন জেনারেল অ্যালগোরিদমের সিস্টেমই এটা।
এইটুকুটা মাথার মধ্যে ঢুকলো কিনা তাই বলো। এই যেইটুকুটা আমি সবুজ কালি নীল কালি দিয়ে বুঝাইলাম, এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাকে শুধু সেটা বলো। স্টাইলে তোমাদেরকে আপগ্রেডেড হতে হবে। এই জায়গাটা ক্লিয়ার কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু দ্রুত গতিতে কমেন্ট করে আমাকে একটু বলবা ক্লিয়ার অর নট। তোমরা ক্লিয়ার কিনা? জুই বলেছো ক্লিয়ার, লাবণ্য বলেছো ক্লিয়ার, গুড। এরকম করে মনে করো আমরা যে কোনো ধরনের অ্যালগোরিদম করতে পারি। আরেকটা অ্যালগোরিদম আমরা একটু ট্রাই করি। আমরা আরেকটা অ্যালগোরিদম ট্রাই করতে পারি। মনে করো জোড় বা বিজোড়। বিজোড় মানে অড, জোড় মানে ইভেন। অড বা ইভেনের অ্যালগোরিদম। জাস্ট আরেকটা আমি এক্সাম্পল করে দিচ্ছি। এরকম কোটি কোটি অ্যালগোরিদম কিন্তু আমাদেরকে পরীক্ষায় আসতে পারে। অ্যালগোরিদম কমন পাওয়াটা ডিফারেন্ট ইস্যু, প্র্যাকটিস করলেই পাওয়া যাবে, বাট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখাটাই আমাদের ফান্ডামেন্টাল টাস্ক। নাও আমরা যদি অড ইভেনের অ্যালগোরিদমে চলে আসি, দেখো অড ইভেনের অ্যালগোরিদমটা আসলে কেমন। স্টেপ 1 অ্যাজ ইউজুয়াল স্টার্ট, আমরা শুরু করব। স্টেপ 2 আমরা নাম্বারটা ইনপুট নিব, সেটা যেই নাম্বারই হোক আমরা ইনপুট নিব। স্টেপ 3 আমার ইনপুটের নাম্বার মডুলাস 2 সমান সমান যদি 0 হয়, যদি 0 হয় দেন আমি বলবো ইভেন, ইলস আমি বলবো অড। জাস্ট বাংলা ভাষায় লিখলেই হবে, অ্যালগোরিদমের নিয়ম কানুন লাগে না। 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হলে বলবো জোড়, 0 না হলে বলবো বিজোড়। তাহলে বলা বলি 3 নাম্বারে শেষ, মানে আউটপুট তো হয়ে গেছে আমার। স্টেপ 4 এ ডাইরেক্ট শেষ করে দাও, শেষ। স্টেপ 4 এই হয়ে গেল আমার জোড় বিজোড়ের অ্যালগোরিদম। ভেরি সিম্পল জিনিস। অ্যালগোরিদম নিয়ে আমি চিন্তা করার পক্ষপাতই না। এটা কম্পারেটিভলি খুবই সহজ এবং ভেরি ভেরি ইজি একটা স্টেপ। অ্যালগোরিদম খুবই সহজ এবং খুবই স্ট্রেট, মানে খুবই সহজ একটা স্টেপ অ্যাকচুয়ালি অ্যালগোরিদম। তো আমরা অ্যালগোরিদম থেকে বের হয়ে আসতে পারি। আমরা অ্যালগোরিদম থেকে বের হয়ে মনে করো চলে আসলাম ফ্লো চার্ট। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট আমার জানা মতে তোমরা মনে হয় ইংলিশে করেছো। ইংলিশে ফ্লো চার্ট নামের একটা জিনিস থাকে, বিভিন্ন ধরনের বাক্স থাকে, বাক্সর মধ্যে তীর চিহ্ন দিয়ে একটা প্যাসেজের থিমটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করেছে বাক্স বাক্স দিয়ে তোমরা লেখো। এখানেও তাই। তুমি যে অ্যালগোরিদমটা লিখেছিলা স্টেপ বাই স্টেপ যে লিখেছো, দেখা যায় যে প্রোগ্রামারদের আসলে অনেক টাইম কম থাকে। প্রোগ্রামাররা তো ঘন্টায় বেতন পায়, অনেক জায়গায় তারা মিনিটেও বেতন পায়। তো প্রোগ্রামারদের টাইমের যেহেতু অনেক দাম, ওই অ্যালগোরিদম তাদের পড়তে অনেক সময় লাগে, তাই তারা বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বোঝে। এটা অনেক টাইম কনভেনিয়েন্ট, অনেক ইজি, অনেক সহজ। তো এই জায়গায় তারা অ্যালগোরিদম এর জায়গায় ফ্লোচার্ট ইউজ করে। ফ্লোচার্টকে আমরা এক কথায় বলতে পারি অ্যালগোরিদমের চিত্ররূপী ফ্লোচার্ট। ফ্লোচার্ট জিনিসটা কি? ফ্লোচার্ট জিনিসটা হচ্ছে অ্যালগোরিদমের চিত্ররূপ, অ্যালগোরিদমের চিত্ররূপী ফ্লোচার্ট। ওকে, অ্যালগোরিদমের যে পিক্টোরিয়াল রূপ আছে দ্যাট ইজ ফ্লো চার্ট। অর্থাৎ অ্যালগোরিদমকে তুমি যদি কতগুলা চিত্রের মাধ্যমে প্রকাশ করো, সেই চিত্রের রূপটাকে বলা হয় ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের জন্য কতগুলা চিত্র আমাদেরকে মনে রাখতে হবে। ফ্লো চার্টের জন্য আমাদেরকে কি কি চিহ্ন মনে রাখতে হবে একটু খেয়াল করো। এই একটা ডিম্ব আকৃতির চিত্র, এই একটা সামান্তরিক আকৃতির চিত্র, এই মনে করো আয়তক্ষেত্র আকৃতির চিহ্ন, এই মনে করো
রম্বস আকৃতির এরকম চিত্র এবং মনে করো এইরকম একটা গোল টু চিত্র। এই চিহ্নগুলা মনে রাখলেই হয়ে যাবে আমাদের। আর কয়েকটা এরকম আঁকা বাঁকা লাইন, এরকম তীর, এরকম তীর, এরকম তীর, এই চিহ্নগুলার নাম যদি আমরা মনে রাখি তাহলে ফ্লো চার্ট এরকম করে একটা চুটকি বাজাবো, শেষ। ওকে, তাহলে যদি আমরা এর নামগুলো একটু প্রকাশ করার চেষ্টা করি, দেখো এখানে আমরা কি পাবো। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হলো স্টার্ট অর এন্ড চিহ্ন, অর্থাৎ শুরু বা শেষ এই চিহ্নটা ইউজ করে করতে হবে। শুরু বা শেষ এই চিহ্নটা ব্যবহার করে করতে হবে। কি করতে হবে? শুরু বা শেষ এই চিহ্নটা ব্যবহার করে করতে হবে। ওকে, শুরু বা শেষ এই চিহ্ন ব্যবহার করে করতে হবে। ক্লিয়ার? ওকে, নাও নাও নাও, এই সামান্তরিকের মতো যে চিহ্ন, এইটার নাম হলো ইনপুট বা আউটপুট চিহ্ন। অর্থাৎ যেখানে আমরা ইনপুট নিব বা আমরা যেখানে আউটপুট প্রদর্শন করব সেই জায়গাটাকে আমাদের এই সামান্তরিকের মধ্যে নিতে হবে। তাহলে একটা প্রোগ্রামার যেখানেই ডিম্ব আকৃতি দেখবে বুঝে নেবে দেয়ার ইজ ইনপুট আর শুরু বা শেষ। যেখানে মানে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম দেখবে বুঝে নেবে এখানে ইনপুট নিতে হবে অথবা আউটপুট দিতে হবে। আর এই যে আয়তক্ষেত্র, এই চিহ্নটার মানে হলো প্রসেস, মানে যেইখানে আসলে তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন প্রসেস করতে হবে। আর এই যে কি বলে এটাকে তাস, ডায়মন্ড, এই চিহ্নটার নাম ডায়মন্ড। এই চিহ্নটা হচ্ছে যে কোনো ডিসিশন তোমাকে দিবে, যে কোনো ডিসিশন তোমাকে দিবে, হোক সত্য মিথ্যা, খারাপ ভালো, ইয়েস নো, ব্যাড গুড, এই টাইপের যে কোনো ডিসিশন তোমাকে এই চিহ্নটা দিবে। ঠিক আছে, এই চিহ্নটা তোমাকে যে কোনো ধরনের কি দিবে? যে কোনো ধরনের ডিসিশন দিবে তোমাকে। এই গোল টু চিহ্নটাকে বলা হয় সংযোগ চিহ্ন, আর এইটাকেও বলা হয় সংযোগ তার। সংযোগ তার। তো এই দুইটা তেমন ফ্যাক্ট না, এই চারটাই মেন জিনিস। এই চারটা ডায়াগ্রাম মুখস্থ রাখতে হবে। স্টার্ট, এন্ড, ইনপুট, আউটপুট, প্রসেস, ডিসিশন। এবার পরের পৃষ্ঠায় আমি একটা অ্যালগোরিদম লিখব, তার পাশে আমি ওই অ্যালগোরিদমটাকে ফ্লো চার্টে কনভার্ট করব। ওকে, তার পাশেই আমি অ্যালগোরিদমটাকে ফ্লো চার্টে কনভার্ট। তাহলে আসো আমরা একটা অ্যালগোরিদম প্র্যাকটিস করি, ওইটার ফ্লো চার্ট প্র্যাকটিস করব, ওটা সি প্রোগ্রামিংও লিখব। তাই আসো আমরা প্রথমে বোর্ডকে কয়েকটা ভাগে ভাগ করে নিই। আমরা এইটুকুর মধ্যে অ্যালগোরিদম লিখব, এইটুকুর মধ্যে ফ্লো চার্ট আঁকবো, ওইখানে আমরা সি কোড লিখব। তিনটা জিনিস সাইমুলটেনিয়াসলি। এইটুকুতে আমরা অ্যালগো লিখব, এইখানে আমরা ফ্লো চার্ট আঁকবো, এইখানে আমরা সি প্রোগ্রামিংটা লিখব। এইভাবে সিকোয়েন্সিয়ালি আমাদেরকে করতে হয় বা আগাতে হয়। ওকে, তো মনে করো আমরা কিসের অ্যালগোরিদম লিখতে চাচ্ছি। আমরা মনে করো আমরা অ্যালগোরিদম লিখতে পারি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম মনে করো আমি লিখব। ওকে, পরীক্ষায় আসে বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, ত্রিভুজের এরিয়া। এখন ত্রিভুজের এরিয়া নেওয়ার জন্য আমাদের অ্যালগোরিদম আমরা যদি স্টার্ট করি, কি কি দেওয়া আছে মনে করো আমাদের কাছে ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। ভূমিকে মনে করলাম বেস, উচ্চতাকে মনে করলাম এইচ। অ্যালগোরিদমটাকে ঘটফট লিখে ফেলি। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 কয়টা ইনপুট নিতে হবে? দুইটা ইনপুট নিতে হবে, বি কমা এইচ। স্টেপ 3 এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ। স্টেপ 4
আউটপুট এরিয়া, স্টেপ 5 ইল্ড। ওকে, অ্যালগরিদমটা ক্লিয়ার কিনা আগে আমাকে কমেন্ট করে জানাও। অ্যালগরিদমটা ক্লিয়ার কিনা আগে কমেন্ট করে জানাও। এবার আমি এই অ্যালগরিদমটাকে ফ্লোচার্ট বানাবো। অ্যালগরিদমটা তোমরা ক্লিয়ার হলে আমি অ্যালগরিদমটাকে ফ্লোচার্ট বানাবো। ওকে, অ্যালগরিদমটা ক্লিয়ার হলে আমরা অ্যালগরিদমটাকে ফ্লোচার্ট বানাবো। ক্লিয়ার কিনা বলো দেখি। মেহরাব বলে দিয়েছো ক্লিয়ার, বাকিরা একটু কমেন্ট করো সবাই ঘটাঘট ঝটপটাপট। লাবণ্য বলেছো ক্লিয়ার, গুড। লাবণ্য তুমি কত ব্যাচের এইচএসসি? লাবণ্য কত ব্যাচের? নাও তাহলে আমরা যদি ফ্লো চার্ট বানানোর চেষ্টা করি, সেম জিনিস। প্রথমে আমাকে স্টার্ট করতে হবে, ভিতরে কিন্তু লেখাগুলো লিখতে হবে। এরপরে আমাকে ইনপুট নিতে হবে। ইনপুটের চিহ্ন হচ্ছে রেক্ট্যাঙ্গেল না প্যারালেলোগ্রাম। এর মধ্যে আমি লিখবো আমার দুইটা ইনপুট নিতে হবে, একটা বেস আর একটা হাইট। এরপরে আমার প্রসেস করতে হবে। প্রসেস মানে এরকম আয়তক্ষেত্র, যেখানে আমি লিখে দিলাম এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে ইন্টু দিলেও হয়, আমি প্রোগ্রামিংয়ের স্টাইলটা মেনটেন করলাম। এরপরে আবার আমি একটা প্যারালেলোগ্রাম, যেই প্যারালেলোগ্রামের মধ্যে আমি আউটপুট দিব। আউটপুট কি দিব? আউটপুট এরিয়া দিব। দেন আমি সুন্দর করে এন্ড করে দিব। এই হচ্ছে আমার সিস্টেম, এই হচ্ছে আমার ফ্লো চার্ট। আমি যদি আবারও বলি, দেখো এই হলো স্টার্ট, এই হলো ইনপুট, এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে আউটপুট, এই হচ্ছে এন্ড। জাস্ট সুন্দর করে ডায়াগ্রামের মধ্যে, চিত্রের মধ্যে ভরে দিয়েছি। এই হচ্ছে একটা অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট বানানো। তাহলে বলো তো একটু ক্লিয়ার করে যে তুমি অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট বানাইতে পারবা কিনা? অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট বানাতে পারবা কিনা? ও গুড। তাহলে লাবণ বা এইচএসসি 26 ব্যাচ, ভেরি গুড। তোমার প্রোগ্রামিং অনেকখানি হয়ে যাচ্ছে, আর 2 ক্লাসে আমাদের প্রোগ্রামিং শেষ হয়ে যাবে এইচএসসি সিলেবাস। তুমি অনেকখানি আগায় গেলা, কংগ্রাচুলেশনস, গুড। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। দেখো তো ফ্লো চার্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা আমরা? ফ্লো চার্ট বুঝতে পারলে আমরা এটার সি কোড করব। ফ্লো চার্ট বুঝতে পারলে আমরা এটার সি কোড করব। ক্লিয়ার? ওকে, নাও সি কোড ঠিক আগের মতো। সি কোড লেখার জন্য আমরা প্রথমে একটা ইনক্লুড দিয়ে দিব। ইনক্লুড stdio.h। একটা মেইন ফাংশন আমরা নিয়ে নিতে পারি। মেইন ফাংশনের মধ্যে আমরা ডাবলই নিই, কি হবে? ডাবল BH এবং এরিয়া, 3টা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। আমরা একাধারে স্ক্যান করে নিব, যেহেতু আমাদের ইনপুট নিতে হবে %d%d। আমরা 2টা ইনপুট নিব, প্রথমটা B এ রাখলাম, তারপর একটা H এ রাখলাম। আমরা 2টা ইনপুটই নিব। এই ডান দিকে মনে হচ্ছে একটু কেটে যাচ্ছে, একটু ডানে নিয়ে যান। এরপরে আমরা এই এরিয়া ভ্যারিয়েবলের মধ্যে হাফ ইন্টু বি ইন্টু এইচ নিয়ে নিব। দেন আমরা প্রিন্ট এফের মধ্যে %d দিয়ে আমরা এরিয়াটা প্রিন্ট করে দিব। সো প্রিন্টিং শেষ, আমরা আমাদের ফাংশনটা ক্লোজ করে দেব। তাহলে এই গেল অ্যালগরিদম, অ্যালগরিদমের ফ্লো চার্ট, ফ্লো চার্ট থেকে কোড। এবং এটাই অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামের স্টেপ বাই স্টেপ আইডিয়া জেনারেশন। প্রথমে অ্যালগরিদম বানাবো, যখন একটু বড় হয়ে যাবে অ্যালগরিদম ফ্লো চার্ট ছাড়া ডিরেক্ট কোডও তুমি লিখতে পারবা। বাট যখন তুমি ছোট্ট খোকা, তখন প্রথমে অ্যালগরিদম, দেন ফ্লো চার্ট, দেন কোড, এই সিরিয়ালটা মেনটেন করতে হয়। ওকে, এই সিরিয়ালটা মেনটেন করতে হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে বলবা ভাই আপুরা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? পারবো, সুন্দর। আর এই জিনিসের মধ্যে আরেকটা জিনিস ছিল যেটা তেমন একটা কাজে আসে না। এই জিনিসটার নাম হলো সুডো কোড। এটা আগে, আজ থেকে 20 বছর আগে, যেমন আমাদের যখন কায়কোবাদ স্যার ক্লাস নিত, স্যারদের আমলে সুডো কোড অনেক ব্যবহার হতো। স্যার সব কিছুতে সুডো কোড লিখতো। বাট আমাদের জেনারেশনে আমি দেখেছি সুডো কোড তেমন একটা ইউজ হয় না। সুডো কোড, এটাকে ইংলিশে বলে সিউডো কোড। এই সিউডো, এই শব্দটা বায়োলজির ভাষায় তোমরা দেখবা।
এই সিউডো মানে হচ্ছে ছদ্ম। অর্থাৎ মনে করো আমি পুরা কোডটা না লিখে, আগের পৃষ্ঠা পুরা কোডটা না লিখে আমি এরকম করতাম যে আমরা ইনপুট নিব, ইনপুট রাখবো বি আর এইচ এর মধ্যে, এই এরিয়ার মধ্যে হাফ ইন্টু বি ইন্টু এইচ করব, এই আউটপুটের মধ্যে আমরা এরিয়াটাকে পাঠিয়ে দিব। এই যে এটা কিন্তু কম্পিউটার ডিরেক্ট রান করতে পারবে না, বাট একটা প্রোগ্রামারকে এইটুকুটা দিলেই কিন্তু সে মেন কোডটা লিখে ফেলতে পারবে। তো এটাকে আমরা বলতে পারি সুডো কোড বা ছদ্ম কোড। এটা তেমন একটা ইউজ হয় না, টাইম বাঁচানোর একটা ওয়ে আর কি, আর কিছুই না, জাস্ট জিনিসটাকে সহজ করে একটু সিম্পলিফাই করে, এই আর কি। ক্লিয়ার? আল্লাহ, তাই তো জয়ন্ত একটা ভুল ধরে ফেলেছে। ডাবল যেহেতু নিয়েছি, যেখানে যেখানে আমি ডি দিয়েছি সব জায়গায় আমি পাপ করেছি। পাপ করলে প্রায়শ্চিত করতে হয়। এল এফ এল এফ এল এফ ঠিক করে দিয়েছি, দেখ সব ঠিক করে দিয়েছি। ওকে, তো পাপ করেছিলাম, জয়ন্ত প্রায়শ্চিত করে দিয়েছি। ওকে, প্রায়শ্চিত করে দিয়েছি। ওকে, ক্লিয়ার? তাহলে সুডো কোড ক্লিয়ার। সুডো কোড মানে কি? ছদ্ম কোড। এটাই বোর্ডে আসে বারবার। সুডো কোডের মানে কি? সুডো কোডের মানে হলো ছদ্ম কোড বা ছদ্ম প্রোগ্রাম। আজকের ক্লাস এই পর্যন্তই।